গত 2 দিন আগে শাহবাগ থানার ভিতরে ঢুকে ছাত্রদল ডাকসু সদস্যদের উপরে যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, এই হামলার ঘটনায় ডাকসু নেতৃবৃন্দ শাহবাগ থানায় গতকাল মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের মামলা নেয় নাই। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে পরে পুলিশ জানিয়েছে উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের মামলা নিতে পারবো না। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা জানার কাজ ভাঙছে আমাকে মারার জন্য, আর আপনি বলতেছেন যে আপনি জানেন না আপনার জানার কাজ ভাঙা হয়েছে কিনা। না মানে কতটা মানে ব্রেইনলেস কথাবার্তা। আমরা ফুটেজ অ্যানালাইসিস করে কতদিনের মধ্যে আপনার মামলাটা করবেন? কালকে আসুক। সেখানে একজন ছিল পুলিশ নামের মানে সন্ত্রাসের মদতদাতা, সে আমাকে বলতেছে কি জানেন, যে তুমি এখানে কেন আসছো মার খেয়ে, তুমি বাইরে যাও। প্রত্যেকটা মামলা গ্রহণ করতে গেলে আপনাকে হচ্ছে উপর থেকে পারমিশন নিতে হয়, এরকম মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মামলা নেন না। তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে, প্রথমে শাহবাগ থানায় এবং এরপরে ধানমন্ডি থানায় তাকে হয়রানি করা হয়, এবং পরবর্তীতে আমরা শাহবাগ থানায় যাই এবং এরপরে ধানমন্ডি থানায় যাই। থানায় যাওয়ার পর পুলিশের উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলি, তখন তারা বলছিল উপরের নির্দেশ। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কী শুরু হলো এটি? আসলে কোথায় আছি আমরা? একটি সংবাদ দেখতে পারলাম যে ছাত্রদলের বিরুদ্ধে মামলা নিতে নাকি লাগবে উপরের নির্দেশ। উপরের নির্দেশ ছাড়া ছাত্রদলের বিরুদ্ধে মামলা নিতে পারবে না পুলিশ প্রশাসন। শাহবাগ থানার ভিতরে হামলার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবাইরের মামলা নেয়নি শাহবাগ থানা পুলিশ। যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা না নিয়ে অভিযোগ গ্রহণ করে পুলিশ। 23 এপ্রিল রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা নিয়ে উত্তেজনায় জড়িয়ে পড়তে দেখা যায় ঢাবি ছাত্রদল ও ডাকসু নেতাদের। সেখানে এক পর্যায়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর ও মোসাদ্দেককে মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে হামলার ফুটেজ সহ শাহবাগ থানায় মামলা করতে যান ডাকসু নেতারা, কিন্তু মামলা না নিয়ে উল্টো বলে যে ছাত্রদলের বিরুদ্ধে মামলা নিতে উপরের নির্দেশ লাগবে। উপরের নির্দেশ ছাড়া ছাত্র দলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারবে না পুলিশ। কোথায় আছি আমরা? চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখি, তারপরে কথা বলি। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা জানার কাজ ভাঙছে আমাকে মারার জন্য, আর আপনি বলতেছেন যে আপনি জানেন না আপনার জানার কাজ ভাঙা হয়েছে কিনা। না মানে কতটা মানে ব্রেইনলেস কথাবার্তা। আমরা ফুটেজ অ্যানালাইসিস করে কতদিনের মধ্যে আপনার মামলাটা করবেন? কালকে আসুক। আমরা দেখি। আপনি তো রুটিন দায়িত্ব, আপনি নাম জানেন না, বুঝতে পারলাম, কথা হচ্ছে আপনার থানার মধ্যে সিসি ক্যামেরা আছে না? ওইটাই তো আমি বলি শেষ করে দেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদেরকে হামলা করা হয়েছে, দেখা হয়েছে কিনা? দেখা গেছে না? দেখা গেছে না? তো আপনার সেখানে আপনি তো অভিযোগ নাই নেন, তাহলে আপনি কেমনে ইনভেস্টিগেট করবেন যে কারা হামলা করছে? অভিযোগ তো নিলাম, অভিযোগ তো নিলাম। আপনি এফআইআর করতে হবে না, মামলা নিতে হবে না? ওইটাই তো আমরা ওইটা স্পেসিফিক করে কে আসামিদের নাম তালিকা করে তারপর না এফআইআর দেবো। কিন্তু আপনাদের অভিযোগ তো আমরা বেরিয়ে দিই, এটা তো আমরা নিচ্ছি। এখন আমরা এটা জাজ করে পরবর্তী পদক্ষেপ নেব। সেই কথাটাই কিন্তু সে বলছে। আচ্ছা, দেখা যাক। সেটা কালকে আসুক, আরো আমাদের আপনাদের রুটিন কালকে আসুক, আমিও তো আসুক। এটা জাজ করে যে কোনো সময় হবে, আনুমানিক কতদিন সেটা হচ্ছে কালকে আসুক। সেখানে একজন ছিল পুলিশ নামের মানে সন্ত্রাসের মদতদাতা, সে আমাকে বলতেছে কি জানেন, যে তুমি এখানে কেন আসছো মার খেয়ে, তুমি বাইরে যাও। প্রত্যেকটা মামলা গ্রহণ করতে গেলে আপনাকে হচ্ছে উপর থেকে পারমিশন নিতে হয়, এরকম মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মামলা নেন না। ডিসির পারমিশন লাগে, এই ধরনের বিষয় আছে কোনো? আপনারা হচ্ছে যে কোনো ক্ষেত্রে মামলা নিতে গেলে আপনার কর্মকর্তার কাছে জিজ্ঞেস করে মামলা নেবো কিনা। আমি কিছু কিছু মধ্যে কিরকম মানে আপনি এটা বলতেছেন যে আপনার প্রত্যেকটা মামলা গ্রহণ করতে গেলে আপনাকে হচ্ছে উপর থেকে পারমিশন নিতে হয়, এরকম মানে আপনারা সবগুলো মামলা আছে কথাবার্তা বলে দেবেন না, মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মামলা নেন না। আপনি হচ্ছে আমার মানে আপনি হচ্ছে একদম স্পেসিফিক বলেন। আপনারা হচ্ছে কোনো একটা মামলা, কোনো একজন ভিকটিম, একদম যার প্রত্যক্ষ উইটনেস আছে মার খাওয়া, সে এসে মামলা করবে। এক্ষেত্রে আপনারা হচ্ছে মামলাটা গ্রহণ করবেন কি করবেন না, এটার জন্য আপনার উপরে কথা বলতে হয়, এরকম তারা হ্যাঁ অথবা না। মানে আপনারা হচ্ছে যে কোনো মামলা গ্রহণ করতে গেলে উপরে কথা বলতে হয় আপনার, মানে উপরে কথা বলা ছাড়া আপনি মামলা গ্রহণ করেন না। উপরে থানার যে কাজ ভাঙা জানেন না, এটা থানার কাজ ভাঙা জানেন না? আমি বলি আই ওয়াজ দ্য উইটনেস। আমি যখন হচ্ছে এখান থেকে আমাকে মারার পরে একটা অংশ আমাকে হচ্ছে যখন এই যে ডিউটিরত অফিসার রুমে নিয়ে গেছে, সেখানেও সন্ত্রাসীরা বাইরে থেকে আক্রমণ করেছে, থানার কয়েকটা কাজ ভেঙেছে, এটা আপনারা জানেন না?
আচ্ছা ঠিক আছে, আপনি জানেন আমরা এখন সামনে যাবো, এখন দেখবো কাজ এখন আছে কিনা। ওখানে কাজ ভাঙা আছে কিনা দেখবো। দাঁড়ান এক মিনিট ভাই, এক মিনিট ভাই। আপনি 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 হচ্ছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আপনি জানেন না থানার ভিতরে কি হয়েছে আপনার, আপনি সেটা বলতে পারতেছেন না। আমরা এখন মিটিং নিয়ে যাবো, আপনাদের থানার কাজ ভাঙা আছে কিনা দেখবো আমরা এখানে। আপনি কেন বলেন আপনি জানেন এই কথাটা? না না, আপনি কেন বলছেন? আপনার থানায় ভাঙচুর করেছে, আপনারা দেখবেন না, আপনি জানেন না এটা? না না, আপনি বলছেন জানেন না, আপনি বলছেন জানেন না, আপনি বলেন নাই অনকার রেকর্ড, জমা রেকর্ড, আপনি বলেন নাই কথা যে আপনি জানেন না, আপনি বলেন নাই সবার রেকর্ড, সবার রেকর্ড, আপনি বলেন নাই কথা, আপনি মাত্র বলছেন আপনি জানেন না ভাই। সেখানে একজন ছিল পুলিশ নামের মানে সন্ত্রাসের মদতদাতা, সে আমাকে বলতেছে কি জানেন, যে তুমি এখানে কেন আসছো মার খেয়ে, তুমি বাইরে যাও। আমার সামনে জানার কাজ ভাঙতেছে আমাকে মারার জন্য, আমার চোখের সামনে, সেখানে পুলিশের কর্মকর্তা আমাকে বলছে তুমি এখানে কেন এসেছো, মানে হোয়াট দা গাড়ি আসতেছে রে ভাই, পুলিশের কাজ কি? হ্যাঁ অবভিয়াসলি আমি তাকে চিনি, আমি তার ব্যাপারে অভিযোগ দিব। একজন থানার ভেতরে, থানার কাজ কি নিরাপত্তা দেয়া, সেখানে আমাকে যখন মারধর করার পর আমি থানার রুমে গিয়েছি, সেখানে আমাকে বলছে তুমি এখানে কেন এসেছো, সে একজন পুলিশ কর্মকর্তা, তার মুখের ভাষা হচ্ছে এটা, এবং সেটা বলার মাত্র সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা জানার কাজ ভাঙছে আমাকে মারার জন্য। আর আপনি কি বলতেছেন যে আপনি জানেন না আপনার জানার কাজ ভাঙা হয়েছে কিনা? না আপনি মানে কতটা মানে ব্রেইনলেস কথাবার্তা এটা। আপনার একজন থানার উচ্চপদস্থ কর্মকর্তা, আপনি বলেন যে আপনি জানেন না। আচ্ছা আমরা এখন তো মিডিয়া নিয়ে যাচ্ছি, ওখানে ওখানে যে থানার কাজ ভাঙা আছে কিনা সেটা আমরা মিডিয়া দেখতে পাবো এখন, তাই না? চলেন ভাই, এটা খুবই দুঃখজনক ঘটনা, আপনার কাছে এটা আশা করি না। এটা আমি আপনার দোষ দিচ্ছি না, আপনি এখানে বসে আছেন, আপনাকে আমি চিনি, বাইকেও দেখতে পাচ্ছি খুবই নিষ্পত্তি বসে আছেন, আপনার দোষ দিচ্ছেন। কথা হচ্ছে এই যে বিষয়টা না, সিস্টেমটা এটা আমরা জানি, এটা হচ্ছে আমরা হাসিনার সময় দেখছি, প্লাস ইন্টারভিউর সময় দেখেছি, আমাদের তথ্য উপদেষ্টা আলোচনা করেছে, আমার হাত পা বাঁধা, এই সিস্টেমটা আমরা দেখছি ভাই, এটা আমাদের ধরে হবে না, এটা আমরা বুঝি, সমস্যা নাই। তবে একটা কথাই বলবো ভাই, বেশিরভাগ একদিনে তৈরি হয় না, বুঝছেন? বেশিরভাগ তৈরি হয় হচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কার্যক্রমের মাধ্যমে, যখন হচ্ছে আমরা রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি উন্মুক্ত করে দিই, যা খুশি করতে পারে, দেশে কোনো বিচার থাকে না, আস্তে আস্তে কেসিস্ট হয়ে হয়েছে, এটা আপনারা জানেন, আমরা জানি। ওইটাই বলবো কি জানেন, না না রাজনীতিবাদ কি, হুইজ পলিটিশিয়ান ভাই, আমি স্টুডেন্ট ভাই, আমি রাজনীতি করলাম, আমি এখন আসছি কি হিসেবে, আমি আসছি এখানে ডাকসু প্রতিনিধি হিসেবে ভাই, আমি রাজনীতি আসছি এখানে, আপনি কি আমার দেখছেন কোন রাজনীতি কর্মকাণ্ডে কোন দলের সাথে, তো আমি এখানে ডাকসু প্রতিনিধি হিসেবে ভাই, এটা বাস্তবতা ভাই, দিস ইজ দ্য রিয়ালিটি ভাই, দিস ইজ দ্য রিয়ালিটি ভাই, আপনাকে বলতেছি না, আপনাকে বলতেছি সিস্টেম কথা বলতেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দায়িত্ব ছিল পুলিশের নিজেরই বাদী হয়ে মামলা করা, কারণ থানার অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে, পুলিশের সামনে আমাদেরকে মারধর করা হয়েছে, পুলিশের সামনে আমাদেরকে পিটানো হয়েছে, তো আমাদেরকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে আক্রমণ করা হয়েছে। তো পুলিশের নিজেরই দায়িত্ব নেওয়া উচিত ছিল এটার পুলিশ বাদী হয়ে মামলা করা, সেটি না করে পুলিশ যে আমরা পুলিশের ভূমিকা সেটি আমরা অত্যন্ত অবাক হয়েছি এবং বিস্মিত হয়েছি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য আচরণ আমরা প্রত্যাশা করিনি। আপনারা দেখেছেন আমরা এসেছি মামলা করার জন্য, তারা আমাদেরকে বলতেছে যে মামলা আমরা নিব কিনা সেটা হচ্ছে ডিসাইড করবে উপর থেকে, আর তারা হচ্ছে উপরে কথা বলে তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে মামলা নিবেন কি নেবেন না। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার, আমরা ইতিপূর্বে কোথাও দেখি নাই যে মামলা গ্রহণ করতে উপরে পারমিশন লাগে, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন মুসাদ্দিক বলেছে যে প্রত্যেকের চোখ এখানে চাপা আতঙ্ক, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে ভয় পাচ্ছেন এমন একটা অবস্থা। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয়, যখন আমাদের পাশ থেকে আমাদের সহযোগিতা প্রশ্ন করলেন যে একটা থানার ভেতরে এরকম হামলা হইলো, ভাঙচুর হইলো, জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলা হলো আক্রমণ করতে গিয়ে, সেখানে পুলিশ রাষ্ট্রের পক্ষ থেকে বাদী হয়ে কোনো মামলা করবে কিনা, যেহেতু এই হামলা করতে গিয়ে থানাটাও ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা এই ভাঙচুরকারীদের বিরুদ্ধে। সেখানে যিনি দায়িত্বরত ছিলেন জাহাঙ্গীর নামক পুলিশ অফিসার, তিনি অত্যন্ত হাস্যকরভাবে বলছেন যে আমি জানি না ভাঙচুর হয়েছে কি হয়নি। কতটা নির্লজ্জ স্বীকারোক্তি তিনি দিচ্ছেন, দলান্দতার কতটা উন্মুক্ত পরিস্থিতি দিচ্ছেন। থানার ভিতরে হামলা হয়েছে, হামলা করতে গিয়ে হামলাকারীরা ভাঙচুর পর্যন্ত করেছে, আমি সেখানকার ভিকটিম ছিলাম, আমি সেখানে সাক্ষী ছিলাম। যখন আমাকে তৃতীয় দফা মারার পরে আমাকে যখন এখান থেকে নিয়ে এই যে পাশে ডিউটিরত অফিসের রুমে নেওয়া হয়, সেখানে ঢুকে আমাকে একটা মারধর করা হয়, এবং ওই সময়ে যারা আমাকে মারধর করতে আসতেছিল তারা হচ্ছে আমাকে আক্রমণ করতে গিয়ে জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলেছে, একটা না দুইটা। আপনারা একটু পরে গিয়ে দেখতে পাবেন এখনো সেই জানালার কাজ আমি মনে করি এখনো আগের মধ্যে ভাঙা অবস্থায় আছে, কিন্তু তারা এটাও স্বীকার করতে রাজি না যে থানায় ভাঙচুর হয়েছে কিনা। অর্থাৎ তারা আসলে কতটা মানে অন্ধভাবে তাদের দলীয় আনুগত্যের পরিচয় দিচ্ছে। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় আমি স্পষ্ট করছি, এখানে অনেকগুলো মিডিয়া আমি দেখেছি নানা সময় ফ্রেমিং করছে যে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল শিবির সংঘর্ষ হয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয়। আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদটা প্রকাশ করবেন। কিন্তু বাংলাদেশ দেখেছে তাদেরকে মারা হয়েছে, কারা মেরেছে, একদম স্পষ্ট ভিডিও এভিডেন্স রয়েছে। তারপরেও শাহবাগ থানা প্রশাসন তারা বলছে আমরা তদন্ত করে দেখি কি হয়েছে, তারপরে আমরা যারা মামলা নিদিকে দেবে না। এবং তারা যে আসলে এই ধরনের আচরণ করতে পারে সেটা আমরা ভেবে আমরা নিজেরাই সমস্ত ভিডিওগুলো যাচাই বাছাই করে
যাদেরকে পেয়েছি আমরা একদম স্পষ্ট ভাবে, একদম সন্দেহ মুক্ত ভাবে তারা আমাদের উপর হামলায় অংশ নিয়েছে, স্পষ্ট ফুটেজ রয়েছে। তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের হামলার সময় আমাদের উপর যে হামলা করতেছে সেই হামলাকালীন চিত্র, তাদের এমনি চিত্র, তাদের ছবি, তাদের হচ্ছে পূর্ণাঙ্গ পরিচয়, বাড়ি কোথায় কোথায় পড়াশোনা করে, সব কিছু একদম সম্পূর্ণ ডকুমেন্ট তাদের সামনে আমরা দিয়ে এসেছি, যে আপনারা দেখুন। এমনিতেই তো পুরো বাংলাদেশ জানে যে কারা হামলা করেছে, কাদের উপর হামলা করেছে, কেন হামলা করেছে। তারপরেও আমরা নিজেদের জায়গা থেকে যে তারা বোধ তদন্ত করতে হবে, তাদের তদন্তকে সহায়তা করার জন্য আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করে সমস্ত ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করেছি। এখন আমরা দেখবো তারা আসলে মামলা গ্রহণ করে কিনা এবং হচ্ছে তাদের সেই বিচার কার্যক্রম আমরা কতটা মানে স্বচ্ছ আমরা দেখতে পাই সেটা আমরা দেখবো। আমরা আশা করবো 24 পরবর্তী সময়ে এভাবে করে কারোর উপরে বিনাশ উস্কানিতে হামলা হবে এবং সেটার বিচার হবে না। যারা বিচার করার দায়িত্বে রয়েছে তারা দলীয় হয়ে যাবে, এটা আমরা আশা করি, এটা দেখবো। আমরা আশা করি অবশ্যই প্রশাসন এটা দেখবে। যারা হামলা করেছে একদম স্পষ্ট, প্রত্যেক হামলাকারীর পরিচয় রয়েছে, আমরা তাদেরকে দিয়ে এসেছি। আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা যত মামলা করেছি আমরা বিচার দাবি জানাচ্ছি। আমরা খুবই কম সংখ্যক এসেছি, 10 জনের বেশি হবে না। আমরা মেয়েরা এই বর্ষাতে এসেছিলাম যে ছাত্রদল আমাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আন্দোলন করেছিলাম, তারা আমাদের মেয়েদের উপর কোনোদিনও হামলা করবে না, বা আমরা খুব কম সংখ্যক দেখলে তারা আমাদের হামলা করবে না। এই বিশ্বাস থেকে আসার সময় গেট থেকে আমাদের ভাইদেরকে আমাদের চোখের সামনে থেকে ধাক্কাতে ধাক্কাতে মেরে মেরে নিয়ে আসে। তবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে নিয়ে আমরা যখন ওসি রুমে আসি, এদিক থেকে আসি, এদিকে মারা হচ্ছিল, আমাদের চোখের সামনেই আপনাদের সাংবাদিকদের উপর হামলা করে এবং আমার ভাইদের প্রত্যেকজনের উপর হামলা করে। আমরা একদম প্রত্যক্ষ সাক্ষী। এবং থানার মধ্যে এটাও আমরা দেখেছি যে এখানে যখন ঝামেলা হচ্ছিল চারপাশে পুলিশ গাছের আড়ালে আড়ালে দাঁড়াইছিল, তারা কোনো ধরনের ভূমিকা পালন করেনি। আমরা যখন ওসি রুমে অবরুদ্ধ ছিলাম, আমি এবং জুমা ছাত্রদলের নেতৃবৃন্দ ওখানে ছিল, কোনো পুলিশ সদস্য অথবা দায়িত্বশীল ওখানে ছিল না। আমরা ডাকসু প্রতিনিধি এবং ছাত্রদলের প্রতিনিধি সরাসরি ছিলাম, তাদের সাথে আমাদের বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে। এবং আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছেন, তারা দরজা ভেঙে অনেকবার ওদেরকে বের করে মারার চেষ্টা করছিল, দরজা ভেঙে ফেলার মতো অবস্থা ক্রিয়েট হয়েছিল। এই যে এই মুহূর্তগুলো আমরা পার করেছি, অবরুদ্ধ থেকেছি, এই সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকটে কোনো সহযোগিতা পাইনি। এবং আমাদের থানা যে গত 2 দিন আগে শাহবাগ থানার ভিতরে ঢুকে ছাত্রদল ডাকসু সদস্যদের উপরে যে নেককারজনক হামলা ঘটিয়েছে, এই হামলার ঘটনায় ডাকসু নেতৃবৃন্দ শাহবাগ থানায় গতকাল মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের মামলা নেয় নাই। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে পরে পুলিশ জানিয়েছে উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের মামলা নিতে পারবো না। এত বড় একটা নেককারজনক ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম চরম অবনতি, একটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বহিরাগত অছাত্রদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, পিটিয়েছে পায়ের তলে ফেলে। তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে ছবি এবং কে কোন সেশনে পড়ে, কার বাড়ি কোথায়, এগুলো পুলিশের কাছে দেওয়ার পরেও গ্রেপ্তার তো দূরের কথা, মামলাটা পর্যন্ত নেয় নাই। তাহলে আমরা কোন যুগে কোন পরিবেশে ঢুকে পড়ছি এবার চিন্তা করুন। এই যে সারা দেশে ছাত্র দলের হামলা শিবিরের উপরে, শুরুটা হয়েছিল চট্টগ্রাম সিটি কলেজ থেকে। চট্টগ্রামের সিটি কলেজে যে অস্ত্র নিয়ে তাদের যে মহড়া, চাপাতি, রামদা, কিরিস, এইগুলো নিয়ে যারা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে এবং কুপিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে, তারা কি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। পুলিশ তাদের মামলা নিচ্ছে না। মামলা করতে গেলে পুলিশ বলছে উপরের নির্দেশে মামলা নেওয়া যাবে না। বিরোধী দলে যারা আছে তাদের পাইকারি হারে গ্রেপ্তার, আর সরকারি দলে যারা আছে তারা যত অপরাধী করুক না কেন, তাদের এই অপরাধ কোন অপরাধী না, এটা তাদের অধিকার, যেহেতু তারা ক্ষমতায়। এবং পুলিশ দেখুন 5 আগস্টের আগে শেখ হাসিনার আমলে যে ধরনের আচরণ করতো ঠিক তাই করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মানে দেশে ভালোর জন্য যা যা করা দরকার এগুলো তাদের কোনোটাই ভালো লাগলো না, সবকিছু তারা চুরে ফেললো, কারণ তারা তো ওইটাই হইতে চায়। মামলা নেয় নেই। নেত্রকোনা 5 আসনে জামাতের এমপি, তিনি তার এলাকার মানুষের খোঁজ খবর নিতে গিয়েছিলেন। আচ্ছা, এই বেচারার কি অপরাধ ছিল? কোন অপরাধে, কিসের কারণে বিএনপির নেতা কর্মীরা তার মসজিদের ভিতরে ঢুকে, জামাতের ওই এমপি বলেছে যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তারা তাকে হত্যা করতো, এবং হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু এই হামলাটা তারা চালিয়েছিল। এটা ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন, সেখানে তিনি তেলের জন্য গিয়েছিলেন এবং লাইন দেখে মানুষের সাথে একটু কথা বলছিলেন, সেখানে গিয়ে তারা হামলা চালিয়েছে। এটা কোন রাজনীতি? 5 আগস্ট 2024 সালের পর থেকে এই গতকাল পর্যন্ত 2 বছর হয় নাই, 1 বছর কয়েক মাস, এর ভিতরে বিএনপি ছাত্রদল
এদের একটা তালিকা আমি আপনাদের দেই, সবগুলো কিন্তু জাতীয় পত্র পত্রিকায় থেকে এই রিপোর্টগুলো নেওয়া, একদম প্রতিটা লাইন বাই লাইন কিন্তু জাতীয় পত্রিকায় এই রিপোর্টটা হয়েছে। আমি আপনাদেরকে একটু শোনাই। 273টা খুন হয়েছে বিএনপির হাতে, তাদের বিরুদ্ধে 366টি চাঁদাবাজির মামলা হয়েছে, তারা বিভিন্ন স্থানে 596টি হামলার ঘটনা ঘটিয়েছে। চিন্তা করুন সংখ্যাগুলো, মানুষের বাড়ি ঘরে গিয়ে, অন্যের বাড়ির উপরে গিয়ে 596টা হামলা চালিয়েছে। এবং তারা বিভিন্ন জায়গায় যে লুটপাট চালিয়েছে, এরকম 97টা লুটপাটের মামলা তাদের নামে হয়েছে। 97টা লুটপাটের ঘটনা তারা ঘটিয়েছে। শুধু তাই নয়, ছাত্র সংগঠন, ছাত্র দল 94টা জায়গায়, 94টা ক্যাম্পাসে তারা হামলা চালিয়েছে। এবং চমকে ওঠার মতো ঘটনা, 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 81টি, সংখ্যাটা কিন্তু একটা দুইটা নয়। আর বিগত এক মাসে 16টা জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে। এই যে তথ্যগুলো, এই যে অপকর্মগুলো, এই অপকর্মগুলো কারা করছে? জামাত শিবিরের নাম তো এখানে নাই। অথচ টক শোতে, মিডিয়াতে, বুদ্ধিজীবীদের কাছে, সকল বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলি না, এদের কাছে জামাত শিবির মানেই একেবারে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা বস্তু। এদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য যা যা করা দরকার, দানব রূপে প্রকাশ করার জন্য যা যা করা দরকার, তাই তাই করছে। একটা মামলাও নেই জামাত শিবিরের নামে, এই ধরনের একটা মামলাও নেই। তারপরে এরাই খারাপ। আর যারা এগুলো করছে তারা আল্লাহর ফেরেশতা, মাসুম, নিষ্পাপ। তাদের দিয়ে বাংলাদেশ একেবারে সোনার বাংলাদেশ হয়ে যাবে। ছাত্র দলের যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী ছিল, এই ছেলেটা গত দুদিন আগে সাদিক কায়েমের সাথে একটা টক শোতে এসে, তিনি টক শোতে যখন আসলেন তখন কিছু পেপারস, দলিল দস্তাবেজ নিয়ে আসলেন এবং আসার আগে একটা পোস্ট দিয়ে আসলেন। ফয়সাল নামে এক ব্যক্তির আইডিতে ঢুকে অবৈধভাবে, এটা কিন্তু ক্রাইম, সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তার ফোন থেকে সে ওই ফয়সালের ফোনে ঢুকে পড়েছে হ্যাক করে। কত বড় ক্রাইম! এটা মামলা হওয়া দরকার ছিল, হয় নাই। ক্রাইম করে সে কিছু তথ্য নিয়ে আসছে, অথচ সেই ছেলে সেখানে নিজে লাইভে এসে বলছে যে এই পেজ আমি চালাই। তার বিপরীতে আমরা যেটা দেখলাম, ছাত্র দলের যে এজিএস ছিল না মায়েদ, এই ছেলে একটা পেজ চালাতো। এইখানে সে এমন কোন কুরুচিপূর্ণ কথা নাই যা সে করে নাই, অথচ তাকে ডাকসুর এজিএস বানিয়েছে। শুধু তাই নয়, বিএনপি এবং ছাত্র দলের বেশ কিছু পেজ পরিচালিত হয় তাদের দ্বারায়, যেমন কাঠের কেল্লা, মগবাজার, রৌমারি, আমাদের ডাকসু, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিপার্টমেন্ট অফ বাকশাল, এই ধরনের অসংখ্য পেজ চালায়, যেখানে আপনি যদি প্রবেশ করেন, গুজব কাকে বলে, সম্পূর্ণ মিথ্যা তথ্যগুলো এনে একেবারে আজগুবি মন গড়া একটা কথা সেখান থেকে প্রচার করা হয়। আর তারা যে বলছে ছাত্র শিবির গুজববাজ, তারা সেখানে শিবিরকে গুজববাজ প্রমাণিত করতে গেছে। আমরা এগুলো দেখতে চাই। শিবিরের অপকর্মগুলো যদি আপনারা তুলে আনতে পারেন, জাতির অবশ্যই জানা দরকার আছে কে কি করছে, এটা জানা দরকার আছে। কিন্তু সেখানেও গিয়ে যদি আপনি অপতথ্য ছড়ান, আর যদি আপনি আপনার যুক্তি সেখানে টিকাতে না পারেন, আপনি নিজেই যদি মিথ্যা প্রমাণিত হয়ে যান, তাহলে দরকার কি আপনার ওগুলো করেন? আমরা তো দেখলাম, আমরা অধীর আগ্রহে ছিলাম যে দেখি, সে তো সেখানে এসে চিল্লায় পাল্লায়, আগেই সে মাথা টাথা গরম করে অস্থির। তো মাথা গরম করলে এই সমস্ত জায়গায় তো যুক্তি দেওয়া যায় না। সে যখন যুক্তিগুলো দিচ্ছিল, এই করেছে, এই যে একটা পেজ, এই একটা পেজ, উত্তেজনায় সে কাঁপছিল। এবং তার কণ্ঠের ভিতর থেকে যে উত্তেজনা বের হচ্ছিল, যে প্রতিশোধ স্পৃহা বের হচ্ছিল, মনে হচ্ছিল যে সে এই কথা বলছে এবং পারলে কাউকে এখনই সে মেরে ফেলবে। এবং তাকে দেখেছি সাদিক কায়েমের উপরে কিভাবে চড়াও হয়েছে। সবশেষ কথা হচ্ছে, এই যে মামলা না নেয়া, এত বড় অপরাধ করার পরেও, একটা ক্রাইম করার পরেও, সেখানে প্রায় 17-18 জন সাংবাদিককে মারধর করা হয়েছে, পেটানো হয়েছে। তারা পরিচয় দিয়েছে আমরা সাংবাদিক, ওরা বলছে কিসের সাংবাদিক, শালার পুত সাংবাদিক হয়েছিস, এই জাতীয় কথা বলে তাদেরকে পেটানো হয়েছে। এবং এই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মামলা করতে গেছে, তাও মামলা নেয় নাই। পরে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সদস্য, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র দলের কোনো নিউজ কভার করব না। প্রশাসনের কাছে আমরা আশা করব, অপরাধী যেই হোক, উপরের নির্দেশ ফলো না করে আপনারা আইনকে নির্দিষ্ট গতিতে চলতে দিন, আইনকে তার নিজের ধারায় চলতে দিন। যেই অপরাধী, যেই ভিকটিম, তারা যেন তার সঠিকটা পায়, এই ব্যবস্থা আপনারা করবেন। না হলে দেশ যদি আবার শেখ হাসিনার আমলে চলে যায়, ওই কালচারই যদি বাংলাদেশে টিকে থাকে, তাহলে জাতি এই যে রক্ত দিল, এই যে আত্মত্যাগ করলো, এর কি মানে থাকলো, এর কি মূল্য থাকলো? প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে, প্রথমে শাহবাগ থানায়,
এবং এরপরে ধানমন্ডি থানায় তাকে হয়রানি করা হয়। এবং পরবর্তীতে আমরা শাহবাগ থানায় যাই এবং এরপর ধানমন্ডি থানায় যাই। থানায় যাওয়ার পর পুলিশের উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলি এবং আমরা বলি এর মধ্যে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে তারা পরিষ্কার করেছে, ইউএমআর স্ক্যান থেকে শুরু করে সকল ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, সরকারি যে তথ্য মন্ত্রণালয়ের যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা কনফার্ম করেছে এটা একটা ফেক ফটোকার্ড। তো এরপরও তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে মানসিকভাবে তাকে হয়রানি করা হয়। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে আপনার কিসের বেসিসে তাকে থানায় রাখছেন, তখন তারা বলছিল উপরের নির্দেশ। সেই ফেসিবাদে আমরা যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেদিনে যোগাযোগ করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। 5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্রিয়ার বদির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে এবং সেই হামলা আগে থেকে একটা পূর্ব পরিকল্পিত ছিল। তো এই ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি এবং আপনারা জানতে পেরেছেন একটা 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন বের করার জন্য একটা কমিটি করা হয়। তো 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার হয়েছে, সেই রিপোর্ট এখন আজকে আমরা জিজ্ঞেস করেছিলাম সেই রিপোর্টে আপনারা কি কি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেছে যারা হামলা করছে এবং তালিকাগুলো ইতিমধ্যে সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমাদের পক্ষ থেকে আমাদের যারা ভিকটিম ছিল মোসাদ্দিক জুবাইর সহ সবাই তাদের তালিকা চিত্র সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তো তারা বলছে তাদের আরো অধিকতর তারা তদন্ত করছে। তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি করার পরে তারা এই তদন্তের অধিকতর তদন্তের কথা বলে এইভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এই ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করেছে, থানায় সাংবাদিকদের উপর মত তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মত তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্র দলের সন্ত্রাসী হামলা করেছে এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশন ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পায় না, মোসাদ্দিক জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থা আছে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এবং একই সাথে এই সাংবাদিকতা আমরা সবসময় বলি সাংবাদিকদের আমরা তাদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এই সাংবাদিকদের যাদের এই মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করতে চায়, শাহবাগ থানায় মত তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। এবং একই সাথে আমরা বলেছি যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীদারদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ওভারঅল ক্যাম্পাসের মধ্যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে যে সমস্ত সন্ত্রাসীরা, ছাত্র দলের সন্ত্রাসীরা, আমরা 22 জনের তালিকা দিয়েছি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং যারা গুজব ছড়িয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফেক প্রোটোকলের ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক প্রোটোকল। এরপরও গুজব ছড়িয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়
এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এখন দেখতে চাই তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে, এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং এখানে 18টা হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভিসি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। পুরো হাউস এই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ছাত্রদল যুবদল যে মব করছে এটা তো রাষ্ট্রীয় মব। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেন না কেন? শিলং এর অর্ডারের অপেক্ষায় আছে কিনা জানতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, না হলে তো আবার হামলা করবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগতভাবে আপনারা কি বলতে চান, আপনাদের মতামতটাও কমেন্টে উল্লেখ করবেন। আসলে কোন ধরনের নিয়ম এটি ভাই? কোথায় আছি তাহলে বোঝেন। মানে শাহবাগ থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে বলা হয় যে উপরের নির্দেশ ছাড়া মামলা নিতে পারবে না। কি একটা অবস্থা দেশের! আর প্রশাসনগুলো সেই একই দলীয়করণ করা হচ্ছে একইভাবে। সামনের দিনগুলো আসলে কি হবে সেটা নিয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। ডাকসু নেতাদের উপরে যে হামলার ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে যে মামলা করতে গেলে শাহবাগ থানার ওসি মামলা না নিয়ে বলে উপরের নির্দেশ ছাড়া ছাত্রদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করা সম্ভব নয়, এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য, অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।